আসসালামু আলাইকুম। ক্লাস 6 আজকে আমি তোমাদের অস্থি এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো দেখো, অস্থি মানে হচ্ছে, ভালো কথায় অস্থি নর্মালি বলা হয় হাড়। আমরা বলি হাড় বা অস্থি। এই হাড় বা অস্থি আমাদের শরীরে অসংখ্য আছে। তো এই হাড় বা অস্থি যদি আমাদের শরীরের মাংসগুলো বাদ দিয়ে শুধু দেখা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে এই অস্থির সংখ্যা হচ্ছে কত না, একজন পরিণত মানুষের অস্থির সংখ্যা হচ্ছে 206টি। শিশু অবস্থায় এটা 300 থাকে, তারপর পরিণত হওয়ার সাথে সাথে অস্থির সংখ্যা হয় 206টি। তো এরকম অনেক অস্থি আমরা আমাদের দেহে বিভিন্ন জায়গা স্পর্শ করলে অনুভব করতে পারি। তো এরকম অস্থিগুলো কোনগুলো আমাদের অস্থি? ধরো বুকের যে পাঁজর, যার ভেতরে ফুসফুস হৃৎপিণ্ড থাকে, বুকের পাঁজর, উরুর হাড়, বাহুর হাড়, কাঁধের হাড়, আমাদের মাথার যে খুলি, সেই মাথার খুলির হাড়, কোমরের হাড়, শিরদাঁড়া, এগুলো সব কিন্তু অস্থি নিয়ে গঠিত। তো এই অস্থি নিয়ে আমাদের শরীরের যে কাঠামো গঠিত হয়েছে, সব মাংসগুলো বাদ দিলে শুধু অস্থির যে কাঠামো, তাকে বলা হচ্ছে কি না অন্তকঙ্কাল। আমাদের অস্থি মিলে যে আমাদের শরীরের যে কাঠামো তৈরি করে, অস্থি শরীরের যে কাঠামো তৈরি করে, তাকে বলা হচ্ছে অন্তকঙ্কাল। তো এই অন্তকঙ্কাল বা অস্থি যাই বলো না কেন, এর কিন্তু অনেক কাজ। কারণ এই অস্থি কি করে, অস্থি বা অন্তকঙ্কাল পুরো যে কাঠামোটা, এরা কি করে, আমাদের শরীরের যে সমস্ত কোমল অঙ্গগুলো আছে, শরীরের কোমল অঙ্গকে রক্ষা করে। কোমল অঙ্গ মানে ধরো হৃৎপিণ্ড, ফুসফুস, এই ধরনের যে কোমল অঙ্গকে রক্ষা করা এদের কাজ। এছাড়াও আরও কি করে না, কঙ্কালের গঠন যেরকম হবে, তার আকৃতি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়, সেই ভেদে মানুষের দেহের আকৃতি হয়ে থাকে। তার মানে এই অন্তকঙ্কাল কি করে না, দেহকে নির্দিষ্ট করা আর দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করা। এগুলো হচ্ছে অন্তকঙ্কালের কাজ। তো এই অস্থি বা অন্তকঙ্কাল, এটা সম্পর্কে জানার আগে আমাদের দেহের কোথায় কটা ভাগ আছে, অর্থাৎ অন্তকঙ্কালের যে ভাগ, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আমরা বললাম আমাদের শরীরের যে অন্তকঙ্কাল, সেই অন্তকঙ্কাল টোটাল কটা হাড় নিয়ে গঠিত না, 206টি। তো এই 206টি হাড়ের যে ভাগগুলো, সেগুলো কীরকম, সেগুলো একটু প্রথমেই জানি। তাহলে আমরা অন্তকঙ্কালকে প্রথমেই দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল।
দেখো, অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গিক কঙ্কাল মানে কিছু না, যারা কেন্দ্র বরাবর, আমাদের কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কঙ্কালগুলো অবস্থান করছে তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ যে হাড়গুলো দেহের ঠিক মাঝখান বরাবর অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। আর উপাঙ্গিক কঙ্কাল মানে যে হাড়গুলো আমাদের পাশে পাশে ঝোলে, গোটা আমাদের বডিটা যদি ধরো এরকম লম্বা হয়, তো এই কেন্দ্রের মাঝখানে যে অস্থিগুলো থাকে তাদেরকে অক্ষীয় কঙ্কাল বলা হয়। এছাড়াও পাশে পাশে যেগুলো ঝোলে যে হাড়গুলো তাদেরকে বলা হচ্ছে কি না উপাঙ্গিক কঙ্কাল। তো এই অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গিক কঙ্কালের সংখ্যা কত না, অক্ষীয় কঙ্কাল টোটাল থাকে কয়টি না 80টি, আর উপাঙ্গিক কঙ্কাল থাকে 126টি। ঠিক আছে, এবার এই অক্ষীয় কঙ্কাল কোনগুলো সেগুলো আমরা জানব। দেখো, অক্ষীয় কঙ্কালে প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের যে মাথার খুলি বা করটি, যেটা মাথার যে আবরণ, সেই যে অস্থিটা সেটা একটা, অর্থাৎ করটি। নাম্বার 2 হচ্ছে মেরুদণ্ড বা শিরদাঁড়া, যেটা আর একটা হচ্ছে কি না বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর বা একে ইংরাজিতে বলা হয় স্টার্নাম ও রিবস। স্টার্নাম আর রিবস নিয়ে গঠিত বলে বক্ষ বক্ষপিঞ্জর। এবার দেখো, এই যে 80টা বলছি, এগুলো নিশ্চয়ই এর মধ্যে ইনক্লুড আছে। তাহলে করটির সংখ্যা কত? করটি হচ্ছে 29, মেরুদণ্ড হচ্ছে 26টা, আর বক্ষপিঞ্জরের সংখ্যা হচ্ছে 25টা। দেখো, এই 29, 26 আর 25কে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু 80 আসবে। তাহলে অক্ষীয় কঙ্কাল টোটাল 80 আর 126, 80 আর 126 যদি আমরা অ্যাডিশন করি তাহলে দেখব 206 হচ্ছে। এবং এই 206টা দেহের কোথায় কিভাবে আছে আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তোমাদেরকে এই সংখ্যাগুলো তোমরা 6-এ পড়ো, এত নাম মনে রাখলেও হবে। তোমরা অন্তকঙ্কালের টোটাল সংখ্যা মনে রাখবে 206টা। এর মধ্যে এই দুটো মনে রাখতে পারো যে অক্ষীয় কঙ্কাল থাকে 80টা আর উপাঙ্গিক কঙ্কাল থাকে 126টা। এই দুটো মনে রাখলেই হবে। এদের আবার কটা কটা করে থাকে সেগুলো যদি না মনে রাখতে পারো তাহলেও হবে। এবার উপাঙ্গিক কঙ্কাল যেগুলো পার্শ্বদেশে ঝোলে, সেই ধরনের উপাঙ্গিক কঙ্কালগুলোর নাম কি কি? একটা হচ্ছে পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেল মানে হচ্ছে কি না উরস চক্র, অর্থাৎ আমাদের যে উরস চক্র, বা একটু সরিয়ে লিখি, এক হচ্ছে পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেলের অপর নাম হচ্ছে উরস চক্র। কি নাম বললাম? উরস চক্র। লিখে দিই উরস চক্রটা, এটা বাংলা নাম উরস চক্র। এই পেক্টোরাল গার্ডেলের সংখ্যা কত জানো? পেক্টোরাল গার্ডেলের সংখ্যা বা উরসচল গার্ডেলের সংখ্যা হচ্ছে 4টি। এগুলো নাম মনে রাখলেও হবে, বারবার বলছি। 2 নম্বর হচ্ছে পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেল, এই পেলভিক গার্ডেলের সংখ্যা হচ্ছে কটি
না মাত্র 2টি। আর কি আছে না বাহুর অস্থি, এটাই অনেক। বাহুর অস্থি, বাহুর অস্থি দেখো তাহলে 4 আর 2 6, তাহলে কত পড়ে রইল 120, 120 আর 2 22 আর 4 26, তাহলে 126টা হলো। তাহলে উপাঙ্গিক কঙ্কাল আমরা 3টে পেয়েছি, উরস চক্র। আর পেলভিক গার্ডেলটাকে বলা হয় কি না শ্রোণী চক্র। এখানটাতে লিখতে ভুলে গেলাম, এটাকে পেক্টোরাল গার্ডেলকে বলা হয় শ্রোণী চক্র, ঠিক আছে। তো এটা হচ্ছে দেহের যে অন্তঃকঙ্কালের পুরো বিস্তারটা, অর্থাৎ অন্তঃকঙ্কাল তাহলে আমরা 2 রকম পাচ্ছি, অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গিক কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের সংখ্যা কি কি নিয়ে গঠিত এগুলো মনে রাখতে হবে। অক্ষীয় কঙ্কাল করোটি, মেরুদণ্ড আর বক্ষপিঞ্জর নিয়ে গঠিত। উপাঙ্গিক কঙ্কাল পেক্টোরাল গার্ডেল, পেলভিক গার্ডেল আর বাহুর অস্থি। দেখো বাহু মানে এখানে হাত এবং পা দুটোকে বোঝানো হয়েছে, হাতের অস্থি এবং পায়ের অস্থি। অর্থাৎ হাতকে বলা হয় অগ্রবাহু আর পাকে বলা হয় পশ্চাৎবাহু। এই অগ্রবাহু আর পশ্চাৎবাহু দুটোকে মিলিয়ে বাহু অর্থাৎ হাতের অস্থিকে ধরা হয়েছে। তো এই অগ্রবাহু 60টা থাকে আর পশ্চাৎবাহু 60টা থাকে, অর্থাৎ আমাদের হাতে 60টা পায়ে 60টা করে হাড় থাকে। তো এই নিয়ে হচ্ছে আমাদের অস্থি কঙ্কাল বা অন্তঃকঙ্কাল গঠিত হয়েছে। তোমাদের বইতে দেখো অনেক এক্সরে ছবি দেওয়া আছে। আমাদের কোথাও ভেঙে গেলে বা কোনো আঘাতপ্রাপ্ত হলে আমরা ডাক্তারখানায় যাই এবং ডাক্তারবাবু বলে দেন ওটার একটা কি করতে হবে, এক্সরে করে নিয়ে আসতে হবে। অর্থাৎ এক্সরের মাধ্যমে ওটার একটা ছবি তুলে নেওয়া হয়, যেখানে আমরা সেটা দেখতে পাই। তো এরকম এক্সরের কিছু ছবি, করোটির ছবি, তারপরে মেরুদণ্ডের ছবি, বক্ষপিঞ্জরের ছবি এবং হাতের অস্থির ছবি দিয়েছে। তোমরা দেখো, ভালো করে বুঝতে পারবে হাড়ের গঠনগুলো কীরকম হয়, হাড়গুলো কীরকম দেখতে হয়। কোথাও হাড়গুলো লম্বা হয়, ছোট হচ্ছে, কোথাও কোথাও আবার সরু, কোথাও মোটা, চ্যাপ্টা, ধারগুলো মোটা, নলের মতো, তেকোনা, সোজা, বাঁকা, এরকম বিভিন্ন আকৃতির হাড় নিয়ে আমাদের অন্তঃকঙ্কাল গঠিত হয়েছে। এবার আমাদের যে হাতের অস্থিগুলো আছে, সেই হাতের অস্থিগুলো মানে ওপরের বাহু, নিচের বাহু, তারপরে হাতের তালু, হাতের আঙ্গুল, এগুলোতে আমাদের বিভিন্ন ধরনের অস্থি থাকে। সেই অস্থিগুলোর এক একটা অস্থির কি নাম, তাদের কি গঠন, সেগুলো তোমাদের অত ডিটেলসে নেই, তোমরা যেহেতু ক্লাস 6-এ পড়ো, তো সেই জন্য ওগুলোর অত নেই। তার মানে কি আমাদের অস্থির সংখ্যা জানতে হবে, যে অস্থির সংখ্যা হচ্ছে 206টা। এই অস্থি গোটা অস্থিগুলো নিয়ে আমাদের দেহের অন্তঃকঙ্কাল গঠন করে। এই অন্তঃকঙ্কালের কি কাজ সেটা জানতে হবে। আর অন্তঃকঙ্কাল কি কি অস্থি নিয়ে গঠিত, অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গিক কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের মধ্যে রয়েছে করোটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। আর উপাঙ্গিক কঙ্কালের মধ্যে রয়েছে পেক্টোরাল গার্ডেল, পেলভিক গার্ডেল আর বাহুর অস্থি। এবার দেখো এই যে আমাদের হাড়গুলো পড়লাম, এই হাড়গুলোর মধ্যে আমাদের যে বিভিন্ন রকম অস্থি আছে, সেই অস্থিগুলোর আবার অনেক সমস্যাও আছে। কি সমস্যা না, অস্থির সমস্যা যদি বলো তাহলে দেখো অস্থি এমনি কোনো সমস্যা করবে না, কিন্তু তোমার যদি কোথাও আঘাত পায় বা কোনো কারণে কোনো অস্থি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু অস্থির সমস্যা দেখা দিতে পারে। তো সেই অস্থির সমস্যাগুলো কি কি সেগুলো একটু আমরা জানব। অস্থির সমস্যা দেখো, যদি আমাদের দেহের বিভিন্ন জায়গার অস্থির কথা বলি, প্রথম হচ্ছে আমাদের মাথার খুলি। মাথার খুলি মানে করোটি, এই অস্থি যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু তোমার
অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যেমন ধরো তুমি কোনো একটা ক্রিকেট খেলছো, সেই বল যদি তোমার মাথায় এসে লাগে তাহলে কি হবে, মাথার করোটি আঘাতপ্রাপ্ত হবে এবং কি হবে, তুমি অজ্ঞান হয়ে যেতে পারো। তাহলে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে কি, করোটির আঘাতজনিত সমস্যা, করোটির আঘাত। অর্থাৎ করোটির আঘাত হলে তোমার শরীরের ক্ষতি হতে পারে, এটা একটা অস্থির সমস্যা হিসেবে দেখা দিতে পারে। তখন তোমাকে করোটির অপারেশন করে সেটাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে। আবার ধরো আমাদের হাতের কবজি, আমরা হাত দিয়েই আমাদের সমস্ত কাজ করি, তো ওই জন্য হাতে আমাদের অনেক সময়তে আঘাত পায়। তো হাতের ওই কবজির ওপর যদি ব্যথা লাগে তাহলে কিন্তু আমরা হাতকে নড়ানো চড়ানো করতে পারি না এবং কি হয়, আস্তে আস্তে জায়গাটা ফুলে যায়, এমনকি হাত ভেঙে যেতেও পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি না, আমরা তৎক্ষণাৎ যখন আমাদের হাতে আঘাত লাগে তখন আমরা বরফ দিই, যাতে করে সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে কবজির আঘাতজনিত সমস্যা, হাতের কবজির আঘাত। তো এই ক্ষেত্রে আমাদের হাত ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে যদি ভেঙে যায় তাহলে আমরা এক্স-রে করিয়ে নিয়ে সেই মতো হাতের ব্যান্ডেজ বা হাতকে প্লাস্টার করে দিতে হবে, যাতে করে হাতের হাড়গুলো পরবর্তীকালে জোড়া লেগে যায়। এছাড়াও অস্থির আরও অনেক সমস্যা আছে, যেমন ধরো যদি পায়ে কোনো আঘাত লাগে, অর্থাৎ ধরো মেরুদণ্ডে, না পায়ে না, মেরুদণ্ডে যদি আঘাত লাগে, মেরুদণ্ড কিন্তু আমাদের গোটা বডি স্ট্রাকচারটাকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তাহলে এই মেরুদণ্ডর যে 26টা হাড় আছে, বুঝতে পারছো যে আমাদের দেহকে সুঠাম ভাবে অর্থাৎ ঋজুভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তো এই মেরুদণ্ডে যদি কোনো রকম ক্ষতি হয়, দেখবে অনেক মানুষ কুঁজো হয়ে যান, কারণ মেরুদণ্ডের হাড়গুলো বেঁকে যায়। তো এই জন্য বডিকে সোজা রাখার জন্য, দেহকে সোজা রাখার জন্য মেরুদণ্ড সাহায্য করে, দেহের পুরো ভার কিন্তু বহন করে থাকে। তা এই মেরুদণ্ডের হাড়ে যদি কোনো কারণে আঘাত পায় প্রচণ্ড পরিমাণে, তাহলে কিন্তু আমাদের দেহের অন্যান্য অংশগুলো আস্তে আস্তে অবশ হয়ে যেতে থাকে। কারণ মেরুদণ্ডের সঙ্গে আমাদের যত স্নায়বিক যে নার্ভগুলো, অর্থাৎ যত যে স্নায়ু আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবাহ, উত্তেজনা যেগুলো বহন করে নিয়ে যায়, যার জন্য আমরা বিভিন্ন কাজ করতে পারি, অর্থাৎ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে পারি, সেই নার্ভ বা স্নায়ু মেরুদণ্ডের হাড়ের সাথে কিন্তু যুক্ত থাকে। তাহলে মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি, মেরুদণ্ডের সঙ্গে যে নার্ভ বা স্নায়ু যুক্ত আছে সেগুলো আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেগুলো ক্ষতিগ্রস্ত হলে কি হবে না, আমাদের হাত পা অবশ হয়ে যেতে পারে বা বিভিন্ন অঙ্গ অবশ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা হাঁটাচলা করতে অক্ষম হয়ে যেতে পারি। তো সেই জন্য 3 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে মেরুদণ্ডের আঘাতজনিত সমস্যা। নেক্সট যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে কি না, ধরো যদি বয়স হয়ে যায়, বয়সের সাথে সাথে আমাদের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাড় সবই কমজোর হতে থাকে, যেহেতু সেটা অনেক দিন ব্যবহার করা হয়েছে। তো সেই জন্য ধরো আমাদের মানুষের যে শরীর সেটা একটা ফ্যাক্টরির মতো, সেখানে যা কিছু আছে, হাড় বলো, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বলো, সব কিছু কী করছে না, অনবরত একটা কারখানায় যেমন কাজ চলে সেরকম কাজ চলছে। তো একটা সদ্যজাত শিশু বা একটা শিশুর যেমন হাড়গুলো বা মজবুত থাকবে, বা ধরো একটা প্রাপ্তবয়স্কের হাড় যেরকম থাকবে, একটা বয়স্ক মানুষের কিন্তু সেটা আর থাকবে না, কারণ সেটা অনেক দিন ধরে
কাজ করে চলেছে, কাজ করতে করতে সেটা একটু কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে এবং তার কাজ করার ক্ষমতা অনেক কমে গেছে। তো এইরকম বয়স্ক মানুষের যদি ধরো কোথাও হাড় ভেঙে যায়, পা ভেঙে যায় বা কোমর ভেঙে যায়, সেক্ষেত্রে কি হবে না, তার সেই হাড়, পা বা কোমর জোড়া লাগানো খুব সমস্যার ব্যাপার হয়ে যাবে। তার মানে কি হলো না, হাড় বয়স্কজনিত কারণে হাড় ভেঙে যাওয়ার যে সমস্যা, সেটাও একটা অস্থির সমস্যা। তাহলে বয়সের কারণে অস্থি আঘাতজনিত সমস্যা, এটাও এক ধরনের সমস্যা। কারণ ধরো বয়স্ক মানুষের অস্থিতে যদি আঘাত লাগে, তাহলে কম বয়স্ক মানুষের যেভাবে অস্থিটা আবার পুনরায় কাজ করতে সক্ষম হবে, বয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। তার মানে কি না, আমাদের অস্থিতে যে সমস্ত সমস্যাগুলো দেখলাম, সমস্ত রকম সমস্যাই হচ্ছে আমাদের অস্থি বা হাড়ের নানা ধরনের চোট বা আঘাতজনিত সমস্যার কারণে এই ধরনের অস্থি সমস্যা হতে পারে। তাহলে আমরা এই অস্থি থেকে কি কি কোয়েশ্চেন করতে পারি না, তোমার মানব দেহের বা তোমার দেহের অস্থির সংখ্যা কত, এটা একটা প্রশ্ন হতে পারে। আর অন্তঃকঙ্কালের কাজ কি, অন্তঃকঙ্কাল কী কী নিয়ে গঠিত, অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গিক কঙ্কাল লিখবে। আর অক্ষীয় কঙ্কালের নাম, অক্ষীয় কঙ্কালগুলোর নাম লেখো, আর উপাঙ্গিক কঙ্কালগুলোর নাম লেখো। আর আসবে অস্থির সমস্যাগুলি লেখো। তাহলে এই টপিক থেকে এই কোয়েশ্চেনগুলো করলেই কিন্তু হয়ে যাবে। আর এই কোয়েশ্চেনগুলো একটু নোট করে নাও। এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে, অস্থির সংখ্যা কত? বিভিন্নভাবে আসতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের অস্থির সংখ্যা কত, বা তোমার দেহে অস্থির সংখ্যা কত, সেই মতো লিখবে। তারপরের কোয়েশ্চেন হবে, অন্তঃকঙ্কালের কাজ কি? নাম্বার 3 হবে, অন্তঃকঙ্কাল কি কি নিয়ে গঠিত? অর্থাৎ অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গিক কঙ্কাল বলবে। আর 4 নম্বর হচ্ছে, অক্ষীয় কঙ্কালের আচ্ছা, অক্ষীয় কঙ্কাল কী কী নিয়ে গঠিত, এটা আবার আলাদাভাবে আসবে। অক্ষীয় কঙ্কাল কী কী দ্বারা গঠিত, আর একইভাবে উপাঙ্গিক কঙ্কাল কী কী নিয়ে গঠিত। একই প্রশ্ন, তাহলে এখানে আমি অক্ষীয় কঙ্কাল কী কী নিয়ে গঠিত, একই প্রশ্ন হবে উপাঙ্গিক কঙ্কাল কি কি নিয়ে গঠিত। আর লাস্ট যে কোয়েশ্চেনটা হবে সেটা হচ্ছে, 6 নম্বর কোয়েশ্চেন কি হবে
না অস্থির সমস্যাগুলি লেখো। তার মানে তোমরা এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকে খাতায় লিখবে এবং আমাকে ইনবক্সে সেন্ড করবে।